আজকে আমরা রিভিশন করে দেখব, বিভিন্ন জিনিসের একটা রিভিশন করি। তো লেখো রিভিশন। এই রিভিশনটা বেসিক্যালি ডেডিকেটেড হচ্ছে ইউনিট টেস্ট 1 এর যা যা আছে তোমাদের সেই সব। তো সবার আগে দু একটা জার্নাল একটু রিভাইজ করে নেওয়া যাক। লিখছো এক্সাম্পল নাম্বার 1, পাস ওপেনিং এন্ট্রি বলেছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 10 লাখ, প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে, আস্তে আস্তে, প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে, বুঝে গেছো? এত দূর জল আজকে আসলে কেন? আরে আমরা ওখানে তো জল নেই। ও রাস্তায় জল আছে, সিজন ওয়ার্কে জল আছে। হ্যাঁ এখানে জল আছে, তুমি কি এখানে আটকে গেছিলে? প্লান্ট অ্যান্ড মেশিনারি সিটিজেন্স পার্কের ওখানে এখনো অর্পণ জল। প্লান্ট অ্যান্ড মেশিনারি 5 লাখ, স্টক স্টক রুপিস 1 লাখ। আজকে আমরা রিভিশন করছি। ক্রেডিটর রুপিস 50,000। না বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে রিভিশন করছি, সব চ্যাপ্টার থেকে রিভিশন করছি। এই রিভিশনটা ডেডিকেটেড হচ্ছে ইউনিট টেস্ট 1 এর জন্য। তো আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছি এবং এই কোশ্চেনে আমি বলেছি যে ওপেনিং এন্ট্রি পাস করো। আমি কিছু অ্যাসেট দিয়ে দিয়েছি এবং কিছু লায়াবিলিটি দিয়ে দিয়েছি। তো ওপেনিং এন্ট্রি কি মনে আছে তোমাদের? কি করতে হয় ওপেনিং এন্ট্রিতে? ওপেনিং এন্ট্রি যখন বলবে আমরা ধরে ধরে সব অ্যাসেটকে ডেবিট করব, সব লায়াবিলিটিকে ক্রেডিট করব, ব্যালেন্সিং ফিগার লায়াবিলিটি ক্যাপিটাল করে দেব। তো দেখো আমি কি করব তাহলে? আমি বলবো ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, $10 lakhs। প্লান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 5 lakhs। যত অ্যাসেট আছে সব অ্যাসেটকে ধরে ধরে করে দাও ডেবিট। আর কি অ্যাসেট আছে? স্টক, স্টক অ্যাকাউন্ট ডেবিট 50,000। আচ্ছা লায়াবিলিটি কি আছে? ক্রেডিটর, সব অ্যাসেট তো শেষ, এবার আছে লায়াবিলিটি। লেখো টু ক্রেডিটর অ্যাকাউন্ট। কত? 50,000। স্টক কত ছিল? 1 লাখ ছিল, আমি স্টকের ফিগারটা ভুল লিখেছি। স্টক হচ্ছে 1 লাখ। টু ক্রেডিটর 50,000। এইবারে আমাকে বলো সব অ্যাসেট ডেবিট আর সব লায়াবিলিটি ক্রেডিট করার পরে ডেবিট ক্রেডিটের টোটাল কি মিলেছে? দ্য আনসার ইজ নো, কারণ ক্যাপিটাল তো মিসিং আছে। তো আমি লিখবো, আমি কি লিখবো? আমি লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং ক্যাপিটালকে আমি কি করে বের করব? ডেবিট মাইনাস ক্রেডিট, অর্থাৎ ব্যালেন্সিং ফিগার করে বের করব। কত আসছে? অ্যাসেট আছে 16 লাখ আর লায়াবিলিটি 50,000, তাহলে ব্যালেন্সিং ফিগার কত? 15 লাখ 50,000। 15 লাখ 50,000, এই হয়ে গেল ব্যালেন্সিং ফিগার। ন্যারেশন হবে বিং ওপেনিং এন্ট্রি পাস। আমরা রিভিশন করছি। বিং ওপেনিং এন্ট্রি পাস, বিং ওপেনিং এন্ট্রি পাস। তোমার জল জমেছে, জল জমেছে তোমার?
তুমি কোন জায়গাটাতে জল পেয়েছো? আমি আসছিলাম খালি দিক দিয়ে, আবার ওখানে আজকে বিকালের এত জল হয়েছে গাড়ি ঘুরিয়ে আরে গাড়ি বন্ধ হয়ে গেছে, ব্যাটারি বন্ধ হয়ে গেছে, বন্ধু খেলতে খেলতে নিয়ে গেল। আচ্ছা, তাহলে ওপেনিং এন্ট্রি তোমাদের আমি আগে করিয়েছিলাম, যদি ভুলে গিয়ে থাকো সেই জন্য একবার রিভাইজ করিয়ে দিলাম। ওপেনিং এন্ট্রিতে কি করতে হয়, যা যা অ্যাসেট আছে ধরে ডেবিট, যা যা লায়াবিলিটি আছে ধরে ক্রেডিট, ব্যালেন্সিং ফিগারটা ক্যাপিটাল। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল। দেখো আমি বারবার তোমাদের বলি যে এই এন্ট্রিটা ভুল করবে না, আর তোমরা বারবার এইটাই ভুল করে আসো, অর্থাৎ ব্যাড ডেট রিকভার। এবারেও পরীক্ষায় কারা কারা ভুল করেছো আমাকে একটু বলো তো, এখানে যারা যারা আছো অ্যাটলিস্ট, আজকে তো বৃষ্টির জন্য অনেকে আসেনি, তোমরা কেউ ভুল করেছো? ব্যাড ডেট রিকভার্ড, ব্যাড ডেট রিকভার্ড রুপিস 1 lakh। ব্যাড ডেট রিকভার্ড এর এন্ট্রি ফিক্সড, না তো ব্যাড ডেট অ্যাকাউন্ট আসবে না তো ডেটার অ্যাকাউন্ট আসবে ভাই। ব্যাড ডেট অ্যাকাউন্টও আসবে না, ডেটার অ্যাকাউন্টও আসবে না। তো এন্ট্রি কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি বা ব্যাড ডেট রিকভার্ড অ্যাকাউন্ট। So you will treat it as an income, cash account debit to আসো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তোমার গার্জিয়ান এসছে, ব্যাড ডেট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড অ্যাকাউন্ট। হাসিম কি হিসাব কি জল আছে তো ওখানে, তুমি যেখান দিয়ে এলে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড অ্যাকাউন্ট 1 lakh। বিং ব্যাড ডেট রিকভার্ড। আচ্ছা ধরো কোয়েশ্চেনটা এরকম ভাবে এলো যে 2 বছর আগে কোনো একটা অ্যামাউন্ট which was written off as bad, 1 lakh টাকা written off as bad 2 years ago, and now you have received 90,000 in full settlement. No. This question is also, it is a similar situation, bad debt recovery situation. No discount allowed. যেটুকু ব্যাড ডেট রিকভার হয়েছে তার এন্ট্রি করব ভাই, ডিসকাউন্টের এন্ট্রি করবই না। আরে পুরোটাই তো আমি আগে ব্যাড ডেট বলে দিয়েছিলাম, পুরোটাই তো ব্যাড ডেট বলে দিয়েছিলাম আমি, এখন যেটুকু পাচ্ছি সেটুকু ইনকাম, সেম অ্যাজ ব্যাড ডেট রিকভার্ড এর এন্ট্রি যেটা আমরা एग्जांपल 2 তে করলাম। তো এখানে আমরা যে এন্ট্রিটা করতাম দ্যাট ইজ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড অ্যাকাউন্ট, অটোগ্রাফ দাও, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার্ড অ্যাকাউন্ট কত করতাম, 90,000 টি করতাম আমরা। আরে ভাই পুরোটাই তো লস বলে দিয়েছি, যেটুকু পাচ্ছি সেটুকু লাভ, ঠিক আছে, মনে পড়ছে পুরোনো কথা? আচ্ছা, এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3 আসো, জলে আটকাওনি? হ্যাঁ, আজকে মনে হয় আমাকে বিকালের ক্লাস ক্যান্সেল করতে হবে, রাতের ক্লাস কেউ আসবে না বলছে। আমি 4:15 থেকে 7 পয়েন্ট থেকে এখানে এতক্ষণে আসি। জলে না? হ্যাঁ। আচ্ছা এবারে বলো কিসের এক্সাম্পল দেবো বলো? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। কিসের এন্ট্রি? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তো খুব সহজ,
যেরকম ধরো, আচ্ছা তার আগে ওদের ক্লাসে আজকে একটা জিনিস বলেছে যেটা আমরা করেছি, সিম্পল, এটা একবার করি। বলছে আউটস্ট্যান্ডিং স্যালারি পেড এর এন্ট্রি বলো। আউটস্ট্যান্ডিং স্যালারি পেইড রুপিস 10,000। যখন তুমি স্যালারি পে করো, ইট ইজ ইউর এক্সপেন্স, স্যালারি টু ক্যাশ। বাট তুমি যখন আউটস্ট্যান্ডিং স্যালারি পে করছো, তার মানেটা কি? ক্যাশ তো চলে যাচ্ছে, লায়াবিলিটি কমছে। ইট ইজ আউটস্ট্যান্ডিং স্যালারি, মানে এটা পাস্টে ডিউ হয়ে গেছে। যখন ডিউ হয়েছে তুমি তখন কি এন্ট্রি করেছিলে? যখন ডিউ হয়েছে তুমি তখন এন্ট্রি করেছিলে কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি। আর এখন তুমি পে করছো, ইউ উইল ক্যান্সেল দ্য লায়াবিলিটি, তো আউটস্ট্যান্ডিং স্যালারি ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। সো আউটস্ট্যান্ডিং স্যালারি পেড এর জার্নাল এন্ট্রি হবে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 10,000 to cash account 10,000 being outstanding salary paid. এক্সাম্পল নাম্বার 4, ধরো আমাকে বললো প্রিপেইড রেন্ট, প্রিপেইড রেন্ট রুপিস 10,000। আমাকে বললো যে তুমি এটার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে দেখাও। ও, মনে আছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মানে তোমার অ্যাকাউন্টেন্ট প্রিপেইড রেন্টকে এক্সপেন্স বলে দেখিয়ে দিয়েছে, যখন পে করেছে তখন অ্যাসেট বলে না দেখিয়ে তোমার অ্যাকাউন্টেন্ট কি এন্ট্রি পাস করেছে? তোমার অ্যাকাউন্টেন্ট বলেছে কি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বাট নাও ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইট। তো এটা তো এক্সপেন্স, এটা এক্সপেন্স নয়, কারণ এটা প্রিপেড, অ্যাডভান্সে পে করেছে। সো তুমি আগে এক্সপেন্সকে ক্যান্সেল করলে, দিয়ে অ্যাসেট রেকর্ড করলে, প্রিপেড এক্সপেন্স করে। বোঝা গেল? তাহলে আনসার লেখো প্রিপেইড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট $10,000 to rent। ঠিক আছে, বলো। লস বাই ফায়ার, চলো। হ্যাঁ, এক্সাম্পল 5 এ আমরা করব লস বাই ফায়ার। দেখো বলছে গুডস কস্টিং রুপিস 1 lakh plus IGST 12% were destroyed by fire and insurance company agreed to pay a claim of rupees 40,000 only. Oh my god.
দেখো এখানে তোমার গোডাউনে কিছু জিনিস রাখা ছিল এবং যেই জিনিসগুলো তুমি কিনেছিলে কত টাকা দিয়ে 1 লাখ প্লাস জিএসটি এবং বলছো এটা আগুন লেগে নষ্ট হয়ে গেছে। তো এরকম সিচুয়েশনে একটু রাফে আমরা হিসাবটা করে নিই আগে। আমার কস্ট প্রাইস কত জিনিসটা 1 লাখ। আচ্ছা আগুন যদি লেগে আমার গুডস নষ্ট হয়ে যায় আমি জিএসটি বেনিফিট পাবো না। যখন আমি জিনিসটা কিনে এনেছিলাম আমি বলেছিলাম আমি জিএসটি পে করেছি, আই উইল গেট জিএসটি বেনিফিট। আমি ইনপুট আইজিএসটি ডেবিট করেছিলাম অ্যাজ এন অ্যাসেট, বাট সিন্স ইট ইজ ডিস্ট্রয়েড বাই ফায়ার আই উইল নট গেট দ্য বেনিফিট। তো আমি আইজিএসটি টাকেও অ্যাড করব। আমি টোটাল লস ক্যালকুলেট করছি। তো কস্ট প্রাইস 1 লাখ, যেটা আমার লস হয়েছে, জিএসটি ইনপুট জিএসটি কেও আমি বেনিফিট পাবো না সিন্স ইট ইজ ডিস্ট্রয়েড। তো 12,000। নাও টেল মি হোয়াট ইজ মাই টোটাল লস? 1,12,000. Now, out of this 1,12,000, insurance company আমাকে 40,000 দিচ্ছে। So what is my net amount of loss? 72,000. ঠিক আছে, এবার আমি এন্ট্রি করছি যেটা আমার নেট অ্যামাউন্ট অফ লস, দ্যাট ইজ 72,000। আমি লিখছি লস বাই ফায়ার অ্যাকাউন্ট, লস বাই ফায়ার অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দেব পিএল অ্যাকাউন্ট। স্যার এটা কেন অ্যাড করলেন? দেখো প্রত্যেকটা ইনকাম অ্যাকাউন্ট, প্রত্যেকটা এক্সপেন্স অ্যাকাউন্ট বছরের শেষে গিয়ে প্রফিট এন্ড লসে ট্রান্সফার হয়। এইবারে সেটা তো বছরের শেষে গিয়ে হবে, যখন ট্রানজ্যাকশনটা হচ্ছে তখন আমি তো আগে লস অ্যাকাউন্টে পাঠাবো। যখন আমি স্যালারি পে করি আমি স্যালারি অ্যাকাউন্টে পাঠাই, ওয়েজেস পে করলে ওয়েজেস অ্যাকাউন্টে পাঠাই, রেন্ট পে করলে রেন্ট অ্যাকাউন্টে পাঠাই। বছরের শেষে গিয়ে আমি কোথায় পাঠাবো? সেটা পিএল এ পাঠাবো। এবার তোমাদের টিচাররা যারা রীতিমতো ড্যাশ, তারা এটা বুঝছে না, তারা বলছে লস বাই ফায়ার কেটে দিয়েছে শুনলাম, বলছে পিএল লিখতে হবে। তো চলো স্যার আমাদের লস বলেছে বাই ফায়ার ব্র্যাকেটে পিএল লিখে দেবে। তো লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট ব্র্যাকেটে পিএল লিখে দাও। ঠিক আছে, তাহলে তোমাদের স্যারের লজিক অনুযায়ী স্যালারি পে করলেও পিএল লিখে দিতে হবে। স্যার বলেছিল যে তিনটে জার্নাল পাস করতে। এক সেকেন্ড, লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট কত? 72,000। এবার বলো নেক্সট কি ডেবিট হবে? ভেরি গুড, এখানে ক্লেম রিসিভ হয়নি, জাস্ট এগ্রি করেছে। রিসিভ হয়ে গেলে ক্যাশ বা ব্যাংক ডেবিট হতো, এখানে এগ্রি করেছে। সো ইন্স্যুরেন্স কোম্পানি ইজ মাই ডেটার। আমি বলবো ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট বা অ্যাক্রিউড ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট। আমি একটা অ্যাসেট ক্রিয়েট করব, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট কত? 40,000 টু পারচেজ অ্যাকাউন্ট। কারণ গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে আমরা পারচেজ থেকে সেটাকে বের করে দিই, পারচেজের মধ্যে সেগুলোই থাকবে যেগুলো আলটিমেটলি বিক্রি হচ্ছে। টু পারচেজ অ্যাকাউন্ট, আমি একটু বাদিকে সাটিয়ে লিখছি ডান দিকে রাফ অফটা আছে বলে। টু পারচেজ অ্যাকাউন্ট কত? 1 লাখ। এন্ড জিএসটি বেনিফিট ক্যান্সেল করো, টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট কত? ঠিক। এবার দেখো আমিও তোমাদের বলেছিলাম একটা কথা, যে যেদিন আগুন লাগছে সেদিন কি তুমি ইন্স্যুরেন্স ক্লেম করছো, সেদিন কি টাকা পাচ্ছ? তো অ্যাকচুয়ালি এইগুলোর মধ্যে ডেটের ডিফারেন্স। তো রিয়েল লাইফে তো আলাদা আলাদা করেই আমি এন্ট্রিটা করবো। তোমাদের স্কুলে কি হয় একসাথে দিলে বলে কমপ্লিমেন্টারি করো, মনে কেটে। তো আমি কমপ্লিমেন্টারি করেছি। যদি আলাদা আলাদা করে করতে চাও কোনো অসুবিধা নেই, প্রথমে লস বাই ফায়ার টু পারচেজ টু আইজিএস, তারপরে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যেটুকু পাচ্ছ সেটাকে রেকর্ড করে লসটাকে ক্যান্সেল করবে, যেটা আমাদের করা আছে একটা আলাদা। চলো করে নিই। এবার যদি বলে আলাদা আলাদা করে এন্ট্রি করো, এক সেকেন্ড, যদি বলে আলাদা আলাদা করে এন্ট্রি করো, মানে প্রথমে যখন লস হচ্ছে তখন তুমি কি এন্ট্রি করবে? যাদের স্কুলে বলেছে প্রথমে যখন লস হচ্ছে তুমি বলবে যে হায় 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 আমার লস হয়ে গেল, লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট। বিডিতে বলেছে তাই তো, লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট, টোটাল টোটাল লসটাকেই আমি প্রথমে ডেবিট করব, পরে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে পিকচার আনছি।
লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট কত 1,12,000 তাই তো? হ্যাঁ, টু পারচেজ অ্যাকাউন্ট ওদের যাদের স্কুলে আলাদা করে বলেছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট, যাদের স্কুলে বলেনি কোনো চাপ নেই। ফার্স্ট এন্ট্রি এটা হলো অমৃক, সেকেন্ড এন্ট্রি অমৃক। এবারে আমার তো ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি ক্লেম করেছি এবং দে হ্যাভ এগ্রিড দ্য ক্লেম টু দ্য এক্সটেন্ট অফ 40,000, তো আমি 40,000 এর লস ক্যান্সেল করব। সো দ্য সেকেন্ড এন্ট্রি ইজ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 40,000, আর যতটা আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম পাচ্ছি ততটা আমার লস ক্যান্সেল হচ্ছে, তো টু লস বাই ফায়ার 40,000। ঠিক আছে, একসাথে করেছি আমরা, এটা নেট এফেক্টটা লিখে দিচ্ছি একসাথে। আচ্ছা, টুকে নাও। Goods given as sample advertisement account debit to purchase account। এগুলো তো খুব ইজি ইজি জিনিসপত্র। স্যার হ্যাঁ, স্যাম্পলিংও লিখতে পারো, বলো জরুরি। স্যার আগে তো লস বাই ফায়ার 72,000 বললাম, এখানে 2,000 বাই ফায়ার আর যেটা লস আমি এখানে যেটা করলাম দেবদূত, আমি এখানে আগে টোটাল লসটা রেকর্ড করলাম, ডেবিট করলাম 1,12,000, তারপরে আমি ইন্স্যুরেন্সের সাথে অ্যাডজাস্ট করে লসটাকে ক্যান্সেল করলাম, তাহলে আলটিমেটলি ডেবিট তো 72 হলো। জরু বলো কি বলছো? দাঁড়াও, জরু কি বলছো তাড়াতাড়ি? স্যার বলছিলাম যে আমাদের স্কুলে পড়েছে গুডস কস্টিং 1 লাখ ওয়ার ডেস্ট্রয়েড বাই ফায়ার এন্ড গুডস ওয়ার ইনশিওর, তো তাহলে কি আলাদা আলাদা করে দেখাতে হবে? মানে প্রথমে যখন লস না, হয়েছিল তো একসাথে বলে দিয়েছি, একসাথে দেখিয়ে দিতে পারো, কোনো চাপ নেই, বাট আলাদা তাহলে আলাদা কি ডেট থাকলে আলাদা আলাদা দেখাবে, আর যাদের স্পেসিফিক্যালি বলে দিয়েছে আলাদা দেখাতে তারা সবসময় আলাদা দেখাবে। স্যার ওকে, বলছে গুডস ওয়ার ইনশিওর মানে কি টাকা পেয়ে গেছি? ইনশিওরড মানে দ্যাট ইজ অ্যান ইন্স্যুরেন্স ক্লেম। কত টাকা ক্লেম করেছে, কত টাকা ক্লেম এগ্রি করেছে, কিছু বলে দেয়নি। সো যদি না তুমি তোমাদের স্কুলে অ্যাজিউম করতে বলে যে পুরো ক্লেম অ্যাডমিট করে নিয়েছে, তো ভালো কথা, পুরো ক্লেম অ্যাডমিট হয়ে গেছে। ওকে স্যার। বাট এরকম ভেগ কোশ্চেন জেনারেলি আসে না, মেনশন করে দেবে না কতটা ক্লেম অ্যাডমিট হয়েছে। আচ্ছা, যদি বলে গুডস যেটা আনইনশিওর, তাহলে আমি কি করব? পুরোটাই লস। ঠিক। আচ্ছা, এই যে জিনিসটা এখন করাচ্ছি এটা খুব ভুল হয়। এক্সাম্পল নম্বর 6, গুডস costing rupees 1 lakh plus IGST 12% were used for furnishing office। They are used for furnishing office। বলো তো কি হবে? আচ্ছা, এই কোশ্চেনটাকে এইভাবে ইন্টারপ্রেট করবে, তুমি আগে কোনো গুডস কিনে রেখেছিলে যেটা কিনেছিলে 1 লাখ প্লাস জিএসটি দিয়ে, বাট নাও ইউ হ্যাভ ডিসাইডেড নট টু সেল দ্য গুডস, ইনস্টেড ইউজ ইট ফর ফার্নিশিং দ্য অফিস। বলো এবারে। Furniture account debit, purchase account. Very good. Furniture account will be debited. Furniture account will be debited. To purchase account 1 लाख। सर जीएसटी का क्या होगा? अरे भाई
জিএসটি বেনিফিট ইউ উইল কন্টিনিউ টু গেট। যখন তুমি জিনিস কিনেছিলে ইনপুট জিএসটি কে ডেবিট করেছো অ্যাজ অ্যান অ্যাসেট, তুমি অফিস ফার্নিচার হিসেবে ইউজ করছো, তাতে কোনো অসুবিধা নেই। ইউ উইল স্টিল গেট দ্য বেনিফিট। তুমি জিএসটি কে কিছুই করবো না, রেকর্ড তো আগেই হয়ে গেছে, রেকর্ড করার তো প্রশ্নই নেই, ক্যান্সেল করবো না। রিভিশন চলছে, মনে পড়ছে সব পুরোনো কথাগুলো? শ্রীতমা কি হলো, শরীর খারাপ? এক্সাম্পল নাম্বার 7, লেখো গুডস costing rupees 1 lakh was sold at a profit of 33.1/3% on sales, trade discount 10%, cash discount 5%, IGST 12%, এক সেকেন্ড আমি একটু দেখে নিই ক্যালকুলেট ফিগার গুলো কেমন আসছে। আচ্ছা লেখো 33 1/3%, oh my god, 33 1/3% of the amount was paid at the time of purchase. পারচেজ মানে যে জিনিসটা কিনছে তার ভিউ পয়েন্ট থেকে, আর আমার পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট থেকে তো সেল, এট দ্য টাইম অফ সেলও লিখতে পারো। আচ্ছা একটা কাজ করো, ল্যাঙ্গুয়েজটা এইভাবে লেখো 33 1/3% of the amount was received, আমার ভিউ পয়েন্ট থেকে লেখো at the time of sale। চলো, তো আমি জানি তোমরা এটা পারবে, অনেক অঙ্ক এরকম করেছি, বাট স্টিল একবার আমার সাথে সাথে দেখো। আমাকে সবার আগে বলো 1 লাখ যেটা দিয়েছে এটা কি আমার লিস্ট প্রাইস? না, আবার ভুল করছো তোমরা। লিস্ট প্রাইস মানে হচ্ছে সেল নরমাল সেলিং প্রাইস বিফোর এনি ডিসকাউন্ট এন্ড এনি জিএসটি, বাট 1 লাখ ইজ মাই কস্ট প্রাইস। মানে আমি কত টাকায় কিনে এনেছি, আমিও তো কারোর থেকে কিনেছি বিক্রি করার আগে, আমি কত টাকায় কিনেছি দ্যাট ইজ কস্ট প্রাইস, আমি নরমালি কত টাকায় বিক্রি করি দ্যাট ইজ লিস্ট প্রাইস। তো আমি কিনেছি 1 লাখ টাকায়, এবার আমি এর সাথে প্রফিট এড করছি না। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট বলেছে 33 1/3% অন সেলস। আমার প্রথম প্রশ্ন হলো 33 1/3% মানে কত? ভেরি গুড, 1/3, 1/3 অন সেলস। আই ক্যানট অ্যাপ্লাই 1/3 অন 1 লাখ, কারণ 1 লাখটা হচ্ছে কস্ট। তো 1/3 অন সেলস হলে কস্টের উপর কত? সেল থেকে কস্টে যাচ্ছি, ডিনোমিনেটরে -1, তো 1/3 অন সেল মানে হাফ অন কস্ট। তাহলে কত আসছে? 50,000। নাও কামস মাই লিস্ট প্রাইস। এইবার এলো আমার লিস্ট প্রাইস রে বাবা, আর ভুল হবে না তো সুইচটা। লিস্ট প্রাইস থেকে সবার আগে কোন ডিসকাউন্টটা লেস করব? সবার আগে লেস করব ট্রেড ডিসকাউন্ট। কত কত আসছে? 1,35,000। এইবারে বলছি আমি ক্যাশ ডিসকাউন্ট পাবো কত? 5%। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, ক্যাশ ডিসকাউন্ট আমি যেটুকু পোর্শনের পেমেন্ট করেছি সেটুকু পোর্শনের উপর পাবো। আমি কত টাকা পেমেন্ট করেছি? 33 1/3% মানে 1/3। তো 1,35,000 থেকে এবার দুটো ভাগ করে দাও। 1,35,000 থেকে এবার দুটো ভাগ, হ্যাঁ দুটো ভাগ করে দাও। একটা 1/3 which is paid portion, একটা হচ্ছে 2/3 which is not paid portion। হ্যাঁ
একটা হচ্ছে পেড পোর্শন দ্যাট ইজ 1/3 মানে 45,000, আর একটা হচ্ছে 2/3 90,000, তাই তো? এবার বলো ক্যাশ ডিসকাউন্ট কোন এরিয়াটার উপর পাবো আমি? 1/3, শুধু 1/3 এর উপর পাবো, মাইনাস ক্যাশ ডিসকাউন্ট কত? 5% কত হয়? 10% মানে 4,500, তার হাফ করে দাও 2,250, তাই তো? 2,250, হ্যাঁ 2,250। একটা জিরো কাটলে 10%, সেটা ডিভাইডেড বাই 2 করলে 5%, কি প্রবলেম? কত আসছে? 42750। এবার জিএসটি লাগানোর পালা। মনে করতে হবে, মনে রাখতে হবে সব ডিসকাউন্ট লেস করে তারপর জিএসটি লাগাবো। প্লাস আইজিএসটি। তো আইজিএসটি কোন অ্যামাউন্টের উপর লাগবে? 42,750। তো 42,750 এর উপরে লাগবে। আরে এই সাইডটা করছি আগে। 42,750 এর উপরে কত পার্সেন্ট? 12%, 5130। তাহলে কত টাকা আমি আলটিমেটলি রিসিভ করলাম? বাদিকের পোর্শনটা রিসিভ করা পোর্শন। তো যেই 1/3টা পে করেছে সেটার জিএসটিও দিয়ে দিয়েছে, সেটা আমরা ধরে নেব 42,750 প্লাস 5130 47,880, তাই তো? এত টাকা আমি রিসিভ করেছি, সেল করেছি, এত টাকা আমি রিসিভ করেছি। আচ্ছা জিএসটি তো ডিউ ওয়ালা পোর্শনটার উপরও লাগবে, তো এটার উপর 12% করো, 10,800 100,800। এটা হচ্ছে আমার ডেটা। তোমাদের জিএসটি টেস্ট, বাট ঠিক আছে এই কোশ্চেনটা জিএসটি ছাড়া বাকিটা তো আসতে পারে। হয়েছে? এবার এদিকে দেখো, এবার বলো আমাকে জার্নাল এন্ট্রি করব, আমাকে বলো আমি জার্নাল এন্ট্রি করব। তো জার্নাল এন্ট্রিতে কি করব আমি বলো? সবার আগে বলো কি করব? তোমাদের ক্যাশ অ্যাকাউন্ট করব কত? হ্যাঁ 47,880। লেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। $47,880। আচ্ছা আর কি ডেবিট করব কিছু চোখে পড়ছে? বলো। ডিসকাউন্ট অ্যালাউড ডিউ ডেবিট করব। হ্যাঁ অমৃত তুমিও ঠিক বলছো, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট কত? 2250। আর কিছু? ভেরি গুড। ডেটার হবে না, যতটা টাকা বাকি আছে 100,800, তো যতটা রিসিভ করছি ততটা যেরকম ক্যাশ আসছে, তো ডেটার অ্যাকাউন্ট ডেবিট হবে। কত হবে ডেটার অ্যাকাউন্ট ডেবিট? 100,800। আর কিছু ডেবিট হবে না, তাও তোমরা একবার দেখো তো। আর কিছু ডেবিট তোমাদের চোখে পড়ছে? হবেও না আর কিছু ডেবিট। পরীক্ষায় যদি তোমাদের নিজেদের উপর কনফিডেন্স না থাকে, একটা লাইন ছেড়ে ক্রেডিটটা লিখবে, পরে কিছু ডেবিট আসলে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? বাট আমি এখানে বলে দিচ্ছি আর কিছু ডেবিট হবে না। তো টু সেলস অ্যাকাউন্ট। আমি তোমাদের একটা মন্তব্য বলেছিলাম, ট্রেড ডিসকাউন্ট লেস করে যে অ্যামাউন্টটা আসে তাতে পারচেজ ডেবিট বা সেলস ক্রেডিট হয়। তো 1,35,000 টু আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট। পরীক্ষায় পুরো লিখবে, শর্টে লিখবে না। ভেরি ভেরি গুড। এইটা প্লাস এটা 10,800 প্লাস 5130 15,930 15,930। দেখো তো জার্নালে ডেবিট ক্রেডিট তো সবসময় ম্যাচ হয়, একবার চেক করে নেবে, দেখো কাছাকাছি আছে তো ম্যাচ হয়ে যাবে। So this completes the
done and assigned. এক্সাম্পল নাম্বার 8 এবার আমি একটা ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিসে রিভিশন করাচ্ছি কিসের করাচ্ছি ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিসে রিভিশন ঠিক আছে তো ক্যালকুলেট নেট ইনকাম ক্যাশ অ্যাক্রুয়াল আছে তো নেই মানে ক্যাশ বুক দিয়ে দিয়েছে এটা দেয়নি তাই তো তাই এখন একদিন করাচ্ছি শুরু করছি পারছিলে calculate cash accrual net income from the following under both the basis আমি আর অত লিখছি না from the following cash sales three lakhs credit sales 7 lakhs commission received calculate net income from the following এখানে একটা জিনিস একটু লিখে রাখো অ্যারো দিয়ে ইয়ারটা লিখে রাখো for 24-25 তার মানে এপ্রিল 24 থেকে মার্চ 25 এ যে বছরটা শেষ হচ্ছে তাই তো তো কমিশন রিসিভড ডিউরিং 24-25 হচ্ছে 50,000 ব্র্যাকেটে including 5,000 for 25-26 including 5,000 for 25-26 আমি তো বলছি এবারে লেখো cash purchases 5 lakhs 4 lakhs করে দাও credit purchases 2 lakhs rent paid during 24-25 হচ্ছে 40,000 ব্র্যাকেটে including 2,000 for 23-24 oh my god so this completes the question for likhna আমাদের আরএস এর সিকোয়েন্স দিয়েছিল ক্যাশ ফর পারচেজ মানে সেলস ফর পারচেজ সিকোয়েন্সে দিচ্ছে না খুঁজে নিতে হবে আর কি করা যাবে আপনি ওটা সিকোয়েন্স দিয়ে থাকবে জেনারেলি তো তাই থাকে স্কুল থেকে এক্সপেরিমেন্ট করি স্যার এগুলো সি নোটটা ওটা তো করিয়ে দেওয়া আছে সলিউশনও দেওয়া আছে ঠিক আছে আচ্ছা রেডি তো আমরা দুটো বেসিসেই করে ফেলি হ্যাঁ শর্টে করে দেখো যে আচ্ছা প্রথমে তো একটা হেডিং যাবে আমি এখন হেডিংটাকে স্কিপ করতে পারি না চলো তোমাদের উপর আমার ভরসা আছে এই নয় যে ভরসা নেই বাট স্টিল
Calculation of net income for 24-25 particulars actual basis cash basis. ফরম্যাট হলে বলবে। তো সবার আগে ফার্স্টে আমরা ইনকাম ক্যালকুলেট করব। আমাকে বলো তো ক্যাশ সেলস কি দু জায়গায় আসবে? ভেরি গুড, মনে রাখবে ক্যাশ সেলস দু জায়গাতেই আসবে অবভিয়াসলি। 3 লাখ 3 লাখ। এরপরে আছে ক্রেডিট সেল। ক্রেডিট সেল আসবে শুধু অ্যাক্রুয়ালে। কত আছে গো? 7 lakhs. আচ্ছা, এরপরে বলেছে কমিশন রিসিভড ডিউরিং 24-25। এই বছরে টোটাল কত পেয়েছো? আগে টোটাল কত পেয়েছো বসিয়ে দাও দুটো কলামে, তারপর অ্যাডজাস্টমেন্ট করব। কমিশন রিসিভড আগে বসিয়ে দাও, তারপর অ্যাডজাস্টমেন্ট করব। কমিশন রিসিভড ডিউরিং 24-25 কত? আগে 50 দুটো কলামে বসিয়ে দাও। এইবারে গুরুত্বপূর্ণ জিনিস, আমি ক্যালকুলেশন কোন বছরের জন্য করছি আমাকে বলো তো? 24-25 এর জন্য, তাই তো? আমি ক্যালকুলেট করছি 24-25। কিন্তু আমি এই বছর যে কমিশনটা পেয়েছি তার মধ্যে 5000 ইজ ইনক্লুডেড হুইচ ইজ ফর 25-26, তার মানে কামিং ইয়ার। So this is advance prepaid না pre-received? This is advance রিসিভ করা জিনিস যেটা এই 50 এর মধ্যে ইনক্লুডেড আছে। এইবারে বলো অ্যাক্রুয়াল বেসিসে আমি কি ফিউচারের কোনো টাকা রিসিভ করলে সেটাকে ইনকাম বলি না? যতক্ষণ না ডিউ হচ্ছে ততক্ষণ বলি না। তো 50 এর মধ্যে ইনক্লুড আছে, আমাকে কি করতে হবে? এটাকে মাইনাস। ইনক্লুড না থাকলে কিছুই করতাম না, ইনক্লুড আছে তাই মাইনাস, ইনক্লুড না থাকলে করতাম নো ট্রিটমেন্ট। তাহলে আমি কি লিখছি এখানে? আমি লিখছি কমিশন ফর কমিশন রিসিভড ফর 25-26 5000 টাকা মাইনাস করে দিই। আচ্ছা, ক্যাশ বেসিসে তো আমি ডিউ হচ্ছে কিনা দেখি না, যত টাকা পেয়েছি ততটাই আমার ইনকাম। তাহলে আমি এখানে 5000 টাকা কনসিডার করব, আলাদা করে অ্যাড করব না? 50 এর মধ্যে তো ইনক্লুডই আছে, সো নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড। ইনকাম করে ফেলো।
তাহলে টোটাল হচ্ছে 10,50,000 আর 5 10,45,000, তাই তো? আর এইদিকে হচ্ছে 3.5 লাখ। হলো 3 লাখ আর 50 কত হয়? 3.5 লাখ কত হয়? তো নাম্বার 2, এক্সপেন্স। এক্সপেন্সেসে দেখো সবার আগে কি আছে? ক্যাশ পারচেজ, দুটোতেই বসবে, বসিয়ে দাও। কত আছে? নেক্সট ক্রেডিট পারচেজ 2 লাখ টাকা, কোথায় বসবে? শুধু অ্যাকচুয়ালে বসবে। এরপরে একটা রেন্ট পেড এর গল্প আছে। আচ্ছা, যত টাকা পে করেছো আগে দু জায়গায় বসাও, তারপর নেসেসারি অ্যাডজাস্টমেন্ট করবো। ব্র্যাকেটে যেটা বলেছে পরে দেখছি, আগে যতটা পে করেছো দু জায়গায় বসাও। কত পে করেছো? 40,000 আগে দু জায়গায় বসিয়ে দাও। এইবারে আমি দেখবো যে আমাকে কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মনে রাখবে অ্যাক্রুয়াল বেসিসে ডিউ যদি হয় তখনই আমি সেটাকে এক্সপেন্স বলবো, ক্যাশ বেসিসে টাকা পেলেই এক্সপেন্স বলবো। আচ্ছা, ব্র্যাকেটে বলেছে ইনক্লুডিং 2000 ফর 23-24। ও মাই গড, তার মানে এটা 23-24টা কি? প্রিভিয়াস ইয়ার, পাস্ট ইয়ার। তো পাস্ট ইয়ারের টাকা এই বছর পেয়েছে। তাহলে এবার ভালো করে ভেবে, এই বছর পে করেছে, পাস্ট ইয়ারের টাকা এই বছর পে করেছে। তো ভালো করে ভেবে দেখো তো, অ্যাক্রুয়াল বেসিসে এটাকে আমি কবে এক্সপেন্স দেখাবো? এই বছর না আগের বছর? আগের বছর। আগের বছর ডিউ হয়েছে তোরে বাবা, আগের বছরের টাকা তো আগের বছর ডিউ হয়েছে, তাই তো? তো এই 40,000 এর মধ্যে ইনক্লুড আছে, বাট এটা এই বছরের খরচা না। তো আমি কি করব? মাইনাস করে দেবো। তো আমি করছি রেন্ট পেড ফর, তার মানে এটা কি? এটা বেসিক্যালি আউটস্ট্যান্ডিং রেন্ট অফ দ্য লাস্ট ইয়ার হুইচ ইজ পেড ইন দ্য কারেন্ট ইয়ার, তাই তো? কত টাকা? 2,000 মাইনাস করলাম। না দেখাই মানে তুমি যদি ডাইরেক্টলি এখানে 38 করে দাও তাতেও কোনো অসুবিধা নেই। এদিকে দেখো, ক্যাশ বেসিসে যদি আমি আসি, ক্যাশ বেসিসে যত টাকা পে করেছি ততটাই আমরা করছি। তো এন্টার 40,000 টাই খরচা। এর মধ্যে যে 2,000 আগের বছর ঢুকে আছে দ্যাট ইজ ইমমেটেরিয়াল। এই বছর পে করেছি, এই বছরের খরচা, সো নো অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। যদি 40 এর মধ্যে ইনক্লুড না থাকতো অ্যাড করতাম ক্যাশ বেসিসে। তাহলে টোটাল করো। কে বলেছে আমি এত সুন্দর সুন্দর লাইনগুলোকে টানি সোজা সোজা? আচ্ছা, এখানে কত আসছে বলো? 6,40,000, 6,38,000, 6,38,000। আর এদিকে কত আসছে? 4,40,000। তাহলে নেট ইনকাম, বা যেটাকে আমরা প্রফিটসও বলতে পারি, এ মাইনাস বি, আমি এটাকে 1 বলেছি 2 বলেছি, তো 1 মাইনাস 2, 10,45,000 minus 6,38,000, 4,07,000 প্রফিট। হ্যাঁ, আর এটা ভেরি গুড, এটা -90,000।
মাইনাসটা অবশ্যই লিখবে কিন্তু তোমরা। ক্লাস হলে তো প্রফিট, বাট এখানে তো লস হয়ে গেছে। এখানে নেট অপশন লিখতে পারবো না। নেট প্রফিট মাইনাস মানে তো লস। হয়েছে? ভেরি গুড। তো আমরা একটা ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস রিভিশন করে নিলাম। এক্সাম্পল নম্বর 9। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে পুরো টেবিল টেবিল বানাবো না, আমি একটা করে জিনিস দিচ্ছি, তোমরা আমাকে শুধু বলো এটার এফেক্টটা কোথায় হবে। এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। Point number 1, goods purchased for rupees 50,000 less trade discount 10%. Important. ক্যাশ, ক্যাশে মাইনাস হবে মানে ক্যাশ কমবে কত? ভেরি গুড। আর স্টক বাড়বে কততে? ভেরি গুড। মনে রাখতে হবে এটা ট্রেড ডিসকাউন্ট, এটাকে ক্যাপিটালে অ্যাডজাস্ট করবে, স্টকের সাথে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, স্টক 50 হবে না, ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে স্টকে অ্যাডজাস্ট হবে। আচ্ছা চলো এটা করো, সেম অ্যাজ অ্যাবাভ টিডির জায়গায় শুধু সিটি করে দাও। ইন অ্যাবাভ এক্সাম্পল, আচ্ছা চলো, in above example consider CD 10% instead of TD. এবার গল্পটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি জিনিস কিনেছি তো আমার থেকে গেছে তো 45,000, ক্যাশ তো কমেছে 45,000। এখানে আমি স্টক কততে বাড়াবো? স্টক বাড়াবো 50 তে, আর বাকিটা আমি ক্যাপিটাল অ্যাডজাস্ট করব। ক্যাপিটাল আমি এখানে ডিসকাউন্ট পেয়েছি, রিসিভড, তো ক্যাপিটাল উইল ইনক্রিজ। নোট ডাউন।
আচ্ছা এটা দেখো তো, আর রমিতের বুঝতে অসুবিধা হচ্ছে ফুল টেবিল তো, হ্যাঁ লেখো ক্রেডিটর of rupees 10,000 was paid rupees 9,500 in full settlement. বারবার যেটা তোমরা ভুল করতে অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেরকম একটা গল্প দেওয়া হলো। আমাকে একটা কথা বলো যেটা তোমরা ভুল করতে, ক্রেডিটার কত টাকায় কমবে মনে আছে? আর ভুল হবে না তো? স্যার 9,500 পে করেছে, আরে বাকিটা তো ডিসকাউন্ট ফুল সেটেলমেন্ট বলেছে, তো ক্রেডিটার তো পুরোতেই কমবে, পুরো ফুল অ্যামাউন্টে কমবে, তো ক্রেডিটার কমবে কততে? 10,000। ক্যাশ কততে কমবে? আর বাকিটা তো ক্যাপিটালে কি হবে? ভেরি গুড, ডিসকাউন্ট অ্যালাউড, সরি ডিসকাউন্ট রিসিভড, তো ক্যাপিটালে অ্যাড হবে। নেক্সট নাম্বার 4, sold goods costing rupees 50,000, sold goods costing rupees 50,000 for rupees 70,000 less trade discount 10%. সেলের সময় ট্রেড ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি সেল প্রাইসকে হিট করবে, তো সেল প্রাইসকে হিট করবে মানে প্রফিট কমে যাবে, তো ক্যাপিটালের লোয়ার অ্যামাউন্ট উইল বি অ্যাডেড। তো দেখো এখানে ঘটনাটা কি ঘটেছে, সবার আগে তো একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, স্টক সেলের সময় কততে কোন অ্যামাউন্টে কমে? কস্ট প্রাইসে কমবে, তাই তো 50,000। এবার আমাকে বলো 70,000 থেকে যদি আমি লেস করি 10%, তাহলে 63,000 আসে না? দিস ইজ মাই নেট সেলিং প্রাইস, দেন হোয়াট ইজ মাই প্রফিট? 13,000। 50,000 to cost and net selling price is 63, so what is my profit? 13,000। তাহলে আমার ক্যাপিটালে 13 অ্যাড হবে আর ক্যাশে কি হবে? ক্যাশ বাড়বে 63 তে, তাই তো, কারণ অত টাকায় তো পেলাম, আর ক্যাপিটাল বাড়বে কততে? 13,000। Example 5. Consider cash discount 10% instead of trade discount 10% in the above example. ওপরের এক্সাম্পলে টিডির জায়গায় সিডি করে দাও। এটা মজার ব্যাপার, সেলে কিন্তু সেম হবে, পারচেজে উল্টো, পারচেজের ক্ষেত্রে আলাদা হয়, টিডিটা স্টকে অ্যাডজাস্ট হয়, সিডিটা হয় ক্যাপিটালে, বাট সেলের ক্ষেত্রে সেম হবে। তুমি আমাকে বলো স্টক কততে কমবে? অলওয়েজ কস্ট প্রাইস, ভগবান বিষ্ণু भी आ जाए तो भी কস্ট প্রাইস। আচ্ছা এবার আমাকে বলো ক্যাশ কত পেয়েছো? ক্যাশ বাড়বে 63 তে,
আর প্রফিট হয়েছে 13 না, আরে ট্রেড ডিসকাউন্ট মাইনাস করো, ক্যাশ ডিসকাউন্ট মাইনাস করো, প্রফিট 13ই তো হবে, প্রফিট তো কমছে। এই সেম ওয়ার্কিংসে তুমি এখানে যদি ক্যাশ ডিসকাউন্ট 10% করো, নেট সেলিং প্রাইস মোট কথা কমছে, তুমি যে কোনো ডিসকাউন্ট দাও না কেন, আর নেট সেলিং প্রাইস কমলে প্রফিট কমছে আর প্রফিট ক্যাপিটালে যাচ্ছে। ক্যাপিটাল কততে বাড়ছে তাহলে 15 এ, সেম সরি 13 এ, তো সেম হলো কিনা? ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনের লাস্ট পয়েন্ট, হ্যাঁ সিডি হোক আর টিডি হোক, সেলের ক্ষেত্রে তো আলটিমেটলি প্রফিটেই হিট করছে, সেলের ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে, মানে আলটিমেটলি তুমি যে ডিসকাউন্ট দাও না কেন তাতে হচ্ছেটা কি, তোমার সেলিং প্রাইসটা কমে যাচ্ছে, আর সেলিং প্রাইসটা কমে গেলে আলটিমেটলি প্রফিট কমছে, তো ক্যাপিটালি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এটা দেখো সোল্ড গুডস কস্টিং রুপিস 50,000 লেস ট্রেড ডিসকাউন্ট 10% কমা ক্যাশ ডিসকাউন্ট 2%। আচ্ছা আমরা অর্ডার জানি, দুটো ডিসকাউন্ট হলে কোনটা আগে করব? ভেরি গুড, ভেরি গুড। আমার এখানে একটু মিসিং ইনফরমেশন আছে, আমি লিস্ট প্রাইসটা দিই। কস্টিং রুপিস 50,000 ফর রুপিস 70,000, কারণ আমি কস্ট প্রাইস দিয়েছি, লিস্ট প্রাইস দিইনি, তো 70,000 ইজ দ্য লিস্ট প্রাইস, মানে নর্মাল সেলিং প্রাইস, তার উপরে ডিসকাউন্ট দিয়েছি। এবার ঠিক আছে কোশ্চেনটা, এবার আমাকে বলো তো, আমার নর্মাল সেলিং প্রাইস ইজ 70,000, আগে আমি কি লিস্ট করব? 10% কত আসছে? 63। এবার 2% লেস করব, ক্যাশ ডিসকাউন্ট কত আসছে? 61,740। This is my net selling price. This is my net selling price. This is my net selling price. তাহলে আমাকে বলো, কস্ট প্রাইস ছিল 50, তাহলে প্রফিট কত হলো? 11,740। 11,740। তো এখানে দেখো একটা জিনিস, আমি স্টক কমাবো কততে? কস্ট প্রাইসে অলওয়েজ। ক্যাশ বাড়াবো কততে? 61,750 আর প্রফিট 11,740 মানে ক্যাপিটাল বাড়বে 11,740। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট এখানে তুমি অ্যালাউ করেছো, তোমাদের কারোর এই কোয়েশ্চেনটা মাথায় আসতে পারে, স্যার ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করেছি মানে এক্সপেন্স হয়েছে, তাহলে তো ক্যাপিটাল থেকে লেস করা উচিত। তো আমি তো অলরেডি ক্যাশ ডিসকাউন্টটা লেস করেই প্রফিটটাকে ক্যালকুলেট করছি, তো লোয়ার প্রফিট, তার মানে ডিসকাউন্ট ইজ অলরেডি অ্যাডজাস্টেড উইথ প্রফিট, আলাদা করে ডিসকাউন্টে মাইনাস করার দরকার নেই। আচ্ছা, হয়েছে? তাহলে আমরা এক্সাম্পল 9 করলাম, যেখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কিছু জিনিসপত্র করলাম। এক্সাম্পল 10, এটা দেখো, sundry debtors included, sundry debtor includes sundry debtor includes rupees 15,000
due from Mr. X and sundry creditors includes rupees 5,000 due to Mr. X. এই কনসেপ্টটা আমরা ফাইনাল অ্যাকাউন্টসে গিয়ে ডিটেইলে আরেকবার করব। এখন একটু ভালো ছোট করে বলার চেষ্টা করছি এই কনসেপ্টটাকে আমরা বলি মিউচুয়াল সেট অফ। মানে এখানে হচ্ছে কি সেম লোক তোমার থেকেও টাকা পায় আবার সেম লোকের থেকে তুমিও টাকা পাও। একটা মিস্টার এক্স আছে যার থেকে তুমিও টাকা পাও আবার সেও তোমার থেকে কিছু টাকা পায়, তাহলে আলটিমেটলি করবোটা কি কেটে কুটে করবো, অ্যাডজাস্ট করে দেবো না নেট অ্যামাউন্ট। তাহলে মিস্টার আমার ডেটার কত, মিস্টার এক্স আমার ডেটার টু দ্য এক্সটেন্ট অফ 15,000, তাহলে আমি কত পাবো, মিলনা হে, আহা মিলনা হে কত 15,000, আর ও আমার ক্রেডিটর টু দ্য এক্সটেন্ট অফ 5,000, তো দেনা হে কত, তাহলে আমি আলটিমেটলি করবোটা কি 10,000 টাকা আমি মিলনা হে, তাই না? তো আমি এখানে বেসিক্যালি করছি কি আলটিমেটলি যদি আমার 10 করতে হয় আমাকে করতে কি হবে, এখান থেকে 5 মাইনাস করছি, এখান থেকে 5 মাইনাস করছি, তাই তো? তার মানে সেট অফের নিয়মটা কি জানো, লোয়ার অ্যামাউন্ট দুটো থেকে মাইনাস করো। তুমি ডেটারও কমিয়ে দাও ক্রেডিটেরও কমিয়ে দাও লোয়ার অ্যামাউন্টে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তোমার টোটাল ডেটার মধ্যে একটা মিস্টার এক্স ঢুকে আছে টু দ্য এক্সটেন্ট অফ 15, আবার টোটাল ক্রেডিটারে মিস্টার এক্স ঢুকে আছে টু দ্য এক্সটেন্ট অফ 5,000, তাহলে লোয়ার অ্যামাউন্ট কত 5, 5,000 এর ডেটারও কমাও ক্রেডিটারও কমাও। তো ক্রেডিটার কমানোর জন্য কি করতে হয়, ডেবিট না ক্রেডিট, ক্রেডিটার লায়াবিলিটি তো কমানোর জন্য কি করতে হয়, তো সানড্রি ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট, সানড্রি ক্রেডিটরস অ্যাকাউন্ট ডেবিট। কোন অ্যামাউন্টটা নেব, লোয়ার অ্যামাউন্ট অলওয়েজ মনে রাখবে, হ্যাঁ, না তো হায়ার অ্যামাউন্ট না তো ডিফারেন্স। তোমরা কি করো দুটো ডিফারেন্স নিয়ে নাও, 15 মাইনাস 5 করে 10 করে দাও না, সানড্রি ডেটার অ্যাকাউন্ট। মিস্টার এক্স লিখবো না? সানড্রি ডেটার লিখে দিতেও হবে 5,000। হয়েছে, চলো এক্সাম্পল নাম্বার 11। তোমাদের স্কুলে একটা জিনিস করিয়েছে, বিলস রিসিভেবল এন্ডোর্সড, হ্যাঁ স্যার। তো সেটা একটু বলে দিচ্ছি, দেখো বিল রিসিভেবল, আচ্ছা একটা কাজ করো, ডাইরেক্টলি যদি আমি বিল রিসিভেবল এন্ডোর্সড এর গল্প বলতে চাই তোমরা বুঝতে পারবে না, তো আমি বিলের গল্পটাকে একটু ডিটেইলে বলি। স্যার আমাদের ডাইরেক্ট আনসার বলছে। বোঝাইনি আনসার বলে দিয়েছে, তো আমি যদি ডাইরেক্টলি তোমাদের ডিসঅনার বোঝাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে না, কারণ এর আগের কাহিনীটা তোমাদের জানা উচিত। তো আমরা একটু নেক্সট 10 মিনিট বা 15 মিনিট, 10 মিনিটই ধরো, আমরা নেক্সট 10 মিনিট একটু এই বিলস রিসিভেবল ব্যাপারটাকে নিয়ে ডিটেলে আলোচনা করি, খুব মন দিয়ে শুনো। দেখো
এবার আমাকে না বলতে হয় হিয়ারিং বলে এ হচ্ছে সেলার। আমি আঁকার পরে দেখছি যে এটা একটু জড়ু জড়ু এসছে। এটা হচ্ছে সেলার। আচ্ছা, হ্যাঁ এটা একটু রমেতের দিকে যাচ্ছে। স্যার মাথার মধ্যে তো পুরো ঘাসের মতন হচ্ছে। স্যার তালিবানের মতো দাঁড়িয়ে থেকে নিচ থেকে শুরু তালিবানের মতো শুধু নিচে দাঁড়িয়ে থেকে স্যার স্যার ট্রাই করতে স্যার একটু গোল করে দিন না। স্যার তালিবানের মতো নিচে দাঁড়িয়ে দাঁড়াও, এটা হচ্ছে বায়ার। স্যার রমিতের ডিপ সিটা এ হচ্ছে বায়ার। তো এবার একদিন ঘটনাটা কি ঘটলো, এই যে সেলার এ একদিন ক্রেডিটে কিছু জিনিস বিক্রি করেছে বায়ারকে, অর্থাৎ ক্রেডিট সেল করেছে। ক্রেডিট সেল করেছে রুপিস 50,000। এদিকে দেখো, বায়ার সেলারের দোকানে এসছে, বলেছে আমার এই মোবাইল ফোনটা পছন্দ। কত দাম? সেলার বলেছে 50,000। বায়ারের পছন্দ হয়েছে, বলছেন কয়েকদিন পর টাকা দিলে চলবে? সেলার বলেছে হ্যাঁ চলবে। কতদিন পর? বলছে 30 দিন পর টাকা দেবে, আফটার 30 days। 30 days ক্রেডিট। এদিকে স্যার দোকানটা কোনটা? হ্যাঁ 30 দিনের পরে, 30 দিন পরে পুরো অ্যামাউন্টটা দিয়ে দেবে। তো বায়ার বলেছে যে আমি 30 দিন পর পুরো অ্যামাউন্টটা দিলে চলবে। সেলার বলেছে ওকে। তো 30 days ক্রেডিটে সেলার হ্যাজ সোল্ড দিস ফোন। ঠিক আছে, তো বায়ার ফোনটা নিয়ে পেছন ঘুরে বাড়ি যেতে যাচ্ছিল, সেলার বলল ঠাড়ো। বায়ার বলল কি হলো? সেলার বলল 1 মাস পরে এসে যে তুমি টাকা দেবে তার কি গ্যারেন্টি আছে? 1 মাস পরে এসে যে তুমি টাকা দেবে তার কি গ্যারেন্টি আছে? বায়ার বলল দেখো আমি খুব ভালো মানুষ, কোনোদিন কারোর মুখের ওপর কথা বলি না, রোজ বউ কত মারে তাও কিছু বলি না। আর তুমি আমার উপরে এরকম করে ডাউট করছো। স্যার ক্লাস টিচারের নাম দেবদাস দিদি ওই জন্য তুমি আমার উপর ডাউট করছো। তো সেলার বলছে যে দেখো বিজনেসের তো ইমোশনের জায়গা নেই, তো তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, একটা পেপারে সাইন করো, দিন। যেটার নাম আমরা দেবো বিল অফ এক্সচেঞ্জ। তো পেপারটা কে বানাবে? সেলার বানাবে। আমি সেলারের দিকে সাটিয়ে আঁকছি, তার মানে এটা কে বানাবে? সেলার বানাবে। সেলার এখানে লিখছে যে বায়ার will pay rupees 50,000 on this particular date। এখানে একটা স্ট্যাম্প লাগানো হয়, রেভিনিউ স্ট্যাম্প দিয়ে এবার সেলার বায়ারকে বলবে এখানে সাইন করবে। বায়ার ধরো সাইন করে দেবে, সাইন করে ডকুমেন্টটা সেলারের কাছে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, এবার কি হবে? এই যে ডকুমেন্টটা, এইটা সেলারের কাছে যদি থাকে দেন ইট ইজ আ প্রুফ অফ দ্য ট্রানজাকশন। 30 দিন পরে যখন ডিউ ডেট আসবে পেমেন্টের, তখন যদি বায়ার বলে তুমি কি, আমি তো তোমাকে চিনি না, তখন সেলার বলবে তাহলে এই কাগজটা এখানে সাইন আছে।
পয়েন্ট টু বি নোটেড, এখানে সাইনটাও কিন্তু চাই, অর্থাৎ বায়ারের অ্যাকসেপ্টেন্স চাই। আদারওয়াইজ তো আমি একটা কাগজে লিখবো মুকেশ আম্বানির থেকে আমি 1 কোটি টাকা পাই হয়ে গেল। স্যার যদি বলে এটা আমার সাইন না। ঠিক আছে, তো সাইন কিন্তু করতে হবে। তো ডিউ ডেটে যদি বায়ার এবারে অস্বীকার করে টাকা দিতে, দেন সেলার বলবে এটা কি, এখানে তোমার সাইন আছে, রাইট? এইবারে এইটুকু যে কাহিনী আমরা ডিসকাস করলাম, এইটুকু কাহিনীর বেসিসে আগে কিছু জার্নাল এন্ট্রিজ আমরা করার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে ডকুমেন্টটা বানানো হলো, এই যে কাগজের টুকরোটা বানানো হলো, এটার নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ। আমার প্রশ্ন হলো, সেলার কি কি এন্ট্রি করবে? লিখছো, দেখছো, বুকস অফ সেলার। তোমরা এখন একটা কাজ করো, এদিকে ফোকাস করো, পুরো জিনিসটা বুঝে নাও, পরে ভিডিও থেকে লিখে নিও, কারণ এটা বোঝা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বুকস অফ সেলার। সবার আগে কি ঘটনা ঘটেছে আমাকে বলতে পারবে? সবার আগে হয়েছে, হ্যাঁ, একটা ক্রেডিট সেল হয়েছে। তো সবার আগে হচ্ছে ক্রেডিট সেল। তো আমি একটা সবার আগে ক্রেডিট সেলের এন্ট্রি করছি, ডেটের অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত? ডেটের অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আচ্ছা, এবারে তোমরা একটু রিভাইন্ড করে ভাবো তো, সেলের পরে যখনই বায়ার জিনিসটা নিয়ে চলে যাচ্ছিল, সেলার কি বললো? খেয়ার। আর তারপরে তারপরে বিল বানিয়ে তাকে দিয়ে সাইন করানো হলো। বায়ার বিলটা সাইন করে, বায়ার বিলটা সাইন করে সেলারকে ফেরত দিল। তো সেলার হ্যাজ রিসিভড দ্য অ্যাকসেপ্টেন্স, তো এই পরে ডিনাই করে রিসিপ্ট অফ receipt of acceptance, receipt of acceptance। ঠিক আছে, এইখানে খুব ক্রুশাল একটা এন্ট্রি হতে চলেছে। আমরা এবারে বলবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। আমি এখানে লিখে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। Bills receivable account debit 50,000 to debtor account. Oh my God. Being acceptance is received. স্যার এটা কি হলো? দেখো, যেই মুহূর্তে আমি বিলটা পেয়ে গেলাম, আমি ডেটারকে ক্যান্সেল করে একটা নতুন নতুন অ্যাসেটের জন্ম দিলাম, দ্যাট ইজ বিলস রিসিভেবল। এবং প্রশ্ন হলো আমি এটা কেন করলাম? কারণ এই যে পিস অফ পেপার, এই যে পিস অফ পেপারটা বানানো হলো, যেটার নাম বিল অফ এক্সচেঞ্জ, এই বিল অফ এক্সচেঞ্জের কনসেপ্টটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 কভার আছে। এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এই পিস অফ পেপারটাকে স্পেশাল কিছু ফিচার্স দিয়েছে, যেটা ডেটারের মধ্যে। সেই জন্য যেই মুহূর্তে আমি ডেটারের থেকে বিল পাচ্ছি, যেই মুহূর্তে আমি ডেটারের থেকে বিল পাচ্ছি, আমি অ্যাসেটের নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি অ্যাসেটের নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, ডেটার থেকে বিলস রিসিভেবল করছি, বিকজ both are not the same. বিলস রিসিভেবল এর কিছু অ্যাডিশনাল ফিচার্স আছে অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। ঠিক আছে, এইবারে সেলারের কাছে আছে কি এখন? এই মুহূর্তে সেলারের কাছে আছে কি? সিচুয়েশন নাম্বার 3। ধরো এই সেলারের একটা কোনো ক্রেডিটার আছে, সেলারের কোনো ক্রেডিটার আছে যে সেলারের থেকে 50,000 রুপিস পায়।
সেই ক্রেডিটের টাকা নিতে এসছে, সেলার বলছে দেখো আমার কাছে তো এখন আমার অবস্থা তো শুভম স্যারের মতন, আমার কাছে এখন কিছু নেই। তো ক্রেডিটার বলছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, কিন্তু আমারও আমি কি বারবার টাকা নিতে আসবো তোমার কাছে? তো সেলার বলছে দেখো ऐसा করো, আমার কাছে একটা বিল আছে যেটা 30 days পরে ম্যাচিউর হবে। তো তুমি একটা কাজ করো, তোমাকে বারবার আসতে হবে না, আমি তোমাকে বিলটা দিয়ে দিচ্ছি, তুমি বিলটা নিয়ে চলে যাও, 30 দিন পর তুমি কালেক্ট করে দিও বিলটা, এর থেকে তুমি কালেক্ট করে নিও বিলটা, বিলের টাকাটা। তো আমি বিলটাকে ট্রান্সফার করে দেবো। দিস ইজ কল্ড এন্ডোর্সমেন্ট অফ বিল। এবং এই ট্রান্সফারটা ভ্যালিড বিকজ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এটাকে অ্যালাউ করে। ডেটাকে তো তুমি ট্রান্সফার করতে পারো, আজকে ডেটাকে চ্যাঙ্গলা করে তুলে তুমি ডেটাকে দ্যাট ক্যানট হ্যাপেন না, বাট বিল ক্যান বি ট্রান্সফার। এই যে আমি বলছিলাম কিছু স্পেশাল ফিচার্স আছে। আজকে ধরো ডেটারই থাকতো, বিল আমি যদি না পেতাম, তাহলে আমার ক্রেডিটারকে আমি কি করতাম, ডেটারকে চ্যাঙ্গলা করে তুলে দিয়ে দিতাম। ডেটার ক্যানট বি ট্রান্সফার্ড না, বাট বিল ক্যান বি ট্রান্সফার্ড। এইবারে একটা সিচুয়েশন আসছে এন্ডোর্সমেন্ট অফ বিল। এন্ডোর্সমেন্ট, দেবদূত তুমি এদিকে ফোকাস করো, হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে তোমাকে ইগনোর করছি। এন্ডোর্সমেন্ট অফ বিল টু সেলার্স ক্রেডিটর। দেখো বিল আমি যখন দিয়ে দিচ্ছি সেলারকে, ক্রেডিটরকে, তখন সেলার কি বলবে যে আমার যে ক্রেডিটর ছিল সেই ক্রেডিটরটা ক্যান্সেল হয়ে গেল বিকজ আই হ্যাভ পেড দ্য ক্রেডিটর বাই গিভিং হিম দ্য বিল। তো ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল 50,000, আমি ধরে নিচ্ছি সেম অ্যামাউন্টের ছিল। টু, আমার হাত থেকে বিল রিসিভেবল নামের অ্যাসেটটা বেরিয়ে গেল। তো অ্যাসেট কমলে ক্রেডিট, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। বিং বিল রিসিভেবল এন্ডোর্সড। তাহলে তো ওল্ড নামে যে এন্ট্রি ওটা তো কাটা হবে, বলো টু সেলস যেটা ওটা তো কাটা হবে, কমিক টু সেলস কারণ Data to sales? হ্যাঁ কারণ ওটা যেহেতু বিলটা দিয়ে দিল তো ওর এন্ট্রিটা তো কাটা হয়ে যাবে অ্যাজ পার ওর পার্সপেক্টিভ। ওকে, তো আমি ডেটারকে তো ক্যান্সেল করেই দিয়েছি এখানে। আচ্ছা এবার ধরো 30 দিন পর, 30 দিন পরে সেলারের ক্রেডিটর টাকা নিতে গেছে এবং টাকা পেয়েও গেছে। এই সিচুয়েশনটাকে আমি বলবো বিল ইজ অনার্ড। তো বিল যদি অনার্ড হয় তাহলে কি এন্ট্রি হবে? স্যার এটা মানে এই যে অন্য লোকটাকে বিল দিচ্ছিল যে সে যখন কোনো সেলার্স ক্রেডিটর সে নিয়ে গেছে বিলটা কার কাছে? বাইরের কাছে, মানে এই বাইরের কাছে। দেখো সে পেমেন্টও করে দিয়েছে, দ্যাট ইজ বিল অনার্ড। এটার কিছু এন্ট্রি হবে না। কেন হবে না? আরে ভাই আমি তো বিল দিয়ে দিয়েছি, আমি তো বিল ক্রেডিটরকে দিয়ে দিয়েছি, এবার টাকা তো ক্রেডিটর পাবে। তো নো 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 এন্ট্রি, সেলারের বইতে কোনো এন্ট্রি হবে না। কিন্তু যদি ডিউ ডেটে বিলটা ডিসঅনার হয়ে যায়, মানে টাকা দিতে পারলো না, বায়ার দিতে পারলো না, ডিউ ডেটে একটা সিচুয়েশন কি বিল অনার্ড, সেকেন্ড সিচুয়েশন বিল ডিসঅনার্ড। এইবারে সেলারের ক্রেডিটর কি সেলারকে ছেড়ে দেবে? ও বাপাস সেলারের কাছে এসে পয়সা চাইবে, ও আমার আবার ক্রেডিটর হয়ে যাবে। আর সেলারও কি বায়ারকে ছেড়ে দেবে? তো ওকে আবার আমি ডেটার করে দেবো, মানে সেলার আবার ওকে ডেটার করে দেবে। Debtor account debit to creditor account being endorsed bill dishonored. এইটা হচ্ছে পুরো কাহিনী।
এইবারে কাহিনীতে একটা ছোট টুইস্ট আছে। ধরো বিলটা এন্ডোর্স হলোই না, বিলটা এন্ডোর্স করলোই না, সেলার নিজের কাছেই রাখলো, ক্রেডিটরকে দিল না, নিজের কাছেই রাখলো বিলটা। তাহলে সিচুয়েশন কি হতো দেখো, উইদাউট সিচুয়েশন, without endorsement, কি সিচুয়েশন হতো যদি বিলটা এন্ডোর্স নাই করতো? তাহলে পয়েন্ট নাম্বার 3টা তো সিচুয়েশনে আসতেই না। পয়েন্ট নাম্বার 1 আসতো, সেল হয়েছে, ডেটার টু সেল, তারপরে অ্যাকসেপ্টেন্স পেয়েছি, বিলস রিসিভেবল টু ডেটার। পয়েন্ট নাম্বার 3টা সিচুয়েশন নেই, তাহলে বিলটা কার কাছে আছে? সেলারের কাছেই আছে। এবারে ডিউ ডেটে বিল অনার হয়েছে, কি এন্ট্রি হবে? কোন এন্ট্রি হবে? বিলস রিসিভেবল তো অ্যাসেট, ডিউ ডেট চলে আসছে, টাকা পেয়ে গেছি, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ভেরি গুড। বিলস রিসিভেবল এর যে নামের যে অ্যাসেটটা না, সেটাকে ক্যান্সেল করে দেবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 50,000। আর সিচুয়েশন 2, বিল ডিসঅনার, বিল ডিসঅনার হলে কি করবো? ভেরি গুড, আমি ওকে আবার ডেটার বানিয়ে দেবো, বায়ারকে ডেটার অ্যাকাউন্ট ডেবিট 50,000, না টু ক্যাশ কেন করবো, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, কারণ ডিউ ডেট এসে গেলে ওই বিলটার আর কোনো ভ্যালু থাকলো না, ওই অ্যাসেটটাকে ক্যান্সেল করে আমি আবার ওকে ডেটার বানিয়ে দিলাম। তো ডিউ ডেট আসলে বিলস রিসিভেবলকে ক্যান্সেল করলাম, ডেটার। हाँ नहीं, बिल्स पेएबल एंडोर्स नहीं हो सकता, बिल्स जिसके पास होता है ना वो एंडोर्स करेगा ना। यहाँ पे हम बुक्स ऑफ सेलर पे एंट्री किया ना, तो बुक्स ऑफ सेलर के लिए बिल्स रिसीवेबल है, बुक्स ऑफ बायर में करते तो वो हो जाता बिल्स पेएबल। लेकिन बिल है किसके पास, पोजीशन में किसके पास है? सेलर के पास ना, तो बायर कैसे एंडोर्स करेगा? पेएबल थोड़ी ना एंडोर्स होता है। हाँ बोलो। যদি বিলটা যদি আর এক মাস পর যদি না দেয় টাকা, তো বিলটা যদি ক্যান্সেল হয় টাকাটা পাবে না। টাকাটা পাবে কেন না? বিল ক্যান্সেল হলো, আবার ডেটার বানালাম, দরকার হলে আরেকটা সাইন নেই। হ্যাঁ, সেকেন্ড বিল তো সাইন তো ডেটার বানাবো আবার, ডেটার বানাবো আবার, তারপরে যদি মনে হয় সেকেন্ড আরেকটা বিল বানাবো, করবো। So this is the concept of bills receivable. এবারে দেখো সেম জিনিসটা আমি বুকস অফ বায়ারও দেখাতে পারি, কিন্তু দেখো তোমাদের একটা আলাদা চ্যাপ্টার ছিল বিলস রিসিভেবল, বিলস অফ এক্সচেঞ্জ, যে চ্যাপ্টারটা সরিয়ে দিয়েছে, তো একটা দেয়ার শুড বি সাম লিমিট। তো তোমাদের যেটুকু বলেছে আমি তার থেকে বেশি দেখিয়ে দিয়েছি। তবে বিলস পেবেল নিয়ে নিশ্চয়ই বেশি কিছু বলেনি। Actually books of buyer is very simple. Books of buyer is very simple. একটু আলোচনা করেই নি চলো। বুকস অফ বায়ারে যখন ক্রেডিট সেল হচ্ছে তখন কি এন্ট্রি হবে? করবো কি বলো? হ্যাঁ বলে দিই, বুকস অফ বায়ার, বায়ারে সিম্পল, এখানে তো কোনো এন্ডোর্সমেন্টের ঝামেলা নেই। বুকস অফ বায়ারে বায়ারের জন্য কি হয়ে যাবে? পারচেজ, তো ক্রেডিট পারচেজ, কি এন্ট্রি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু $50,000। আচ্ছা, সেলারের জন্য অ্যাকসেপ্টেন্স রিসিভ হয়েছিল, এখানে কি হবে? অ্যাকসেপ্টেন্স গিভেন, অ্যাকসেপ্টেন্স গিভেন, কি এন্ট্রি করব? ক্রেডিটরকে ক্যান্সেল করে দিলাম, তার বদলে লায়াবিলিটির নতুন একটা লায়াবিলিটি চলে এলো, তার নাম বিলস পেয়েবল। সো ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু
বিলস পেয়েবল। ঠিক আছে, এবারে এন্ডোর্স সেলার তো আর সরি, যে যার বিলস পেয়েবল অর্থাৎ বায়ার, সে তো আর এন্ডোর্স করতে পারে, সেলার এন্ডোর্স করতে পারে। সেলার এন্ডোর্স করলে সেটা সেলারের প্রবলেম, সেলার তার বইতে এন্ট্রি করবে, বাইরের জন্য নো এন্ট্রি। তো সিচুয়েশন 3 তে যেখানে এন্ডোর্স হচ্ছে, এন্ডোর্স যেখানে হচ্ছে সেখানে কি হবে? নো এন্ট্রি। ভাই আমি তো এন্ডোর্স করিনি, যে এন্ডোর্স করেছে সে তার বইতে এন্ট্রি করবে অর্থাৎ সেলার, বায়ারের বইতে নো এন্ট্রি। ঠিক আছে, নো এন্ট্রি মানে রেজাল্টটা দিয়ে দেবো। নো এন্ট্রি, কোনো এন্ট্রি হবে না এখানে, মানে যেমন বলে লিখলাম না, ফর পার্সোনাল অ্যাকাউন্ট নো এন্ট্রি জাস্ট। কারণ এন্ডোর্স কে করেছে, সেলার বিল এন্ডোর্স করবে না, তো বাইরের জন্য কি এন্ট্রি হবে? কিচ্ছু হবে না। আচ্ছা, এবারে ডিউ ডেটে দুটো সিচুয়েশন আসতে পারে, ডিউ ডেটে দুটো সিচুয়েশন আসতে পারে। এন্ডোর্স হয়েছে কি হয়নি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এন্ডোর্স হলেও এই দুটোই সিচুয়েশন, না হলেও এই দুটো সিচুয়েশন। কি সিচুয়েশন? একটা হচ্ছে বিল অনার্ড, যদি বিল অনার্ড হয় তাহলে বায়ার কি করবে? ক্যাশ পে করবে আর বিলস পেয়েবল নামের লায়াবিলিটিটাকে ক্যান্সেল করবে। বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 50,000। আর যদি ডিসঅনার হয়, না ডিসঅনার হলেও বিলস পেয়েবল কে আগে ডেবিট করবে। দেখো ডিউ ডেট আসলে বিলের আর কোনো ভ্যালু নেই, ওই বিলটা ক্যান্সেল হয়ে গেল, ডেবিট হয়ে গেল, কিন্তু the seller becomes my creditor once again, to creditor। ঠিক আছে, এবার তোমাদের স্কুলে কিছু না বলে হঠাৎ করে মাঝখান থেকে এন্ডোর্সমেন্ট ঢুকিয়ে দিয়েছে, নালায়। ঠিক আছে, সো আমরা একটা রিভিশন ক্লাস নিলাম আজকে। থ্যাংক ইউ এন্ড বাই বাই।